পয়লা সেপ্টেম্বর 2024 আজকের গল্প শুরু করছি খাগড়াঘাট রোড স্টেশন থেকে। গন্তব্য তারাপীঠ, উপলক্ষ কৌশিক অমাবস্যা। আর তিলোত্তমা যে বিচার পাবেই, ওপরওয়ালার প্রতি আছে ভরসা। আসলে তিলোত্তমার বিচার বর্তমানে ট্রেন্ডিং, আর বিচার যে কবে পাবে সেটা আজও পেন্ডিং। তবে এই সব কিছু দেখে যদি মনে সত্যি প্রতিবাদের আগুন জ্বলে, তাহলে চোখের সামনে কোনো নারীর অবমাননা দেখলে সেদিন যেন মুখ নয়, সরাসরি হাত চলে। খাগড়াঘাট রোড থেকে আজিমগঞ্জ জংশন হয়ে রওনা দিয়েছি রামপুরহাটের উদ্দেশ্যে। তাই আজকের গল্পের প্রথম কয়েক মিনিট এই যোগাযোগ ব্যাপারটার সংযুক্তিকরণ। সময় 3:16। আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড। আর খাগড়াঘাট রোড আর আজিমগঞ্জের মাঝে একটাই স্টেশন রয়েছে, সেটা হচ্ছে লালবাগ কোর্ট রোড, তারপরেই আজিমগঞ্জ জংশন। আর এই ট্রেনটা মানে ঠিক টাইমে কিন্তু পৌঁছানো দরকার আজিমগঞ্জ জংশনে, কারণ এই ট্রেন যখন আজিমগঞ্জ জংশনে পৌঁছাবে, এর যে পরবর্তী আমার ট্রেন রয়েছে আজিমগঞ্জ থেকে রামপুরহাট যাওয়ার জন্য, তার মধ্যে মাত্র 10 মিনিটের গ্যাপ রয়েছে। কাজে এই যদি বাই চান্স লেট করে দেয়, তাহলে আমি কিন্তু পরের ট্রেনটা পাবো না। খাগড়াঘাট থেকে আজিমগঞ্জের মাঝে আমাদের যাত্রাপথের আর কি এটা হচ্ছে প্রথম স্টেশন লালবাগ কোর্ট রোড, প্রথম এবং শেষ স্টেশন। আর এই লালবাগ কোর্ট রোডের ওই পারেই রয়েছে, মানে গঙ্গার ওপারেই রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ জংশন। এপারে লালবাগ কোর্ট রোড, ওপারে মুর্শিদাবাদ জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিল লালবাগ কোর্ট রোড, পরবর্তী স্টেশন আজিমগঞ্জ জংশন। লালবাগ কোর্ট রোড আর আজিমগঞ্জের মাঝে আরও একটা স্টেশন রয়েছে, সেটা হচ্ছে ডাহাপাড়া ধাম। এই ডাহাপাড়া ধাম স্টেশনটা আমাদের এই যাত্রাপথে এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ যারা ডাহাপাড়া যাবেন, সেই ডাহাপাড়া যাওয়ার জন্য কিন্তু সেটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। এবং একই সঙ্গে যারা সতীর 51 পেটির অন্যতম টিএটিসি যাবেন, তার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে এই ডাহাপাড়া ধাম। তবে ডাহাপাড়া ধামে সব ট্রেন দাঁড়ায় না। আমি বহরমপুর থেকে বাসে করেও রামপুরহাট যেতে পারতাম, মাত্র 57 কিলোমিটার। ভাড়া সময় দুটোই তুলনামূলক কম লাগতো, কিন্তু ট্রেন জার্নিতে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা মেলে, যে গল্প শোনানোর অছিলা খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু বাস জার্নিতে হয় না। কাটোয়া, আজিমগঞ্জ, বারহারোয়া, রামপুরহাট এইসব রুটে কিন্তু লোকাল ট্রেন হিসাবে এখনও এই উৎকৃষ্ট কোচ দিয়ে কাজ চালানো হচ্ছে। লোকাল ট্রেন হিসাবে লোকাল ট্রেন বা মেমুর যে রেক, সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখনও ওই ওয়াব 4 লোকোমোটিভ দিয়ে, এই উৎকৃষ্ট কোচগুলো দিয়ে কিন্তু ট্রেন চালানো হচ্ছে। আমাদের ট্রেনটা ঢুকবে হচ্ছে আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। গণদেবতা খুব সম্ভবত দাঁড়িয়ে থাকবে 2 নম্বরে, মানে আমাকে আবার 1 নম্বর থেকে 2 নম্বরে ট্রান্সফার হতে হবে। চলে এসেছি আজিমগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে দাঁড়িয়েছে ট্রেন নম্বর 13018 আজিমগঞ্জ জংশন থেকে হাওড়া জংশন গণদেবতা এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই আমার এবারের গন্তব্য রামপুরহাট জংশন। আর আজিমগঞ্জ জংশন থেকে হাওড়া গণদেবতা এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন ঠিক বিকেল 3:50 এই আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে সেই দিনই রাত 9:45 হাওড়া জংশন পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। আর এই যাত্রাপথে আজিমগঞ্জ জংশন থেকে হাওড়া পর্যন্ত গণদেবতা এক্সপ্রেস মোট 279 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে তার 5 ঘন্টা 55 মিনিটের জার্নিতে। রয়েছে 13টা হল্ট এবং 700টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে জেনারেল রয়েছে 7টা, সংরক্ষিত নন এসি চেয়ার কার রয়েছে 3টে এবং সংরক্ষিত এসি চেয়ার কার রয়েছে 1টা। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে D1 সংরক্ষিত নন এসি চেয়ার কার। পরবর্তী স্টেশন সাগরদিঘি। আজিমগঞ্জ আর সাগরদিঘির মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 19 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর আজ আমাকে দরজার ধারে দাঁড়ানোর দরকারই নেই, কারণ আমি আজকে এত বড় জানলা পেয়েছি যেটা দরজার থেকে কোনো অংশ কম নয়। আর আজিমগঞ্জ থেকে কোন কোন দর্শক বন্ধুরা রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ঐতিহাসিক শহর আজিমগঞ্জে রয়েছে রানী ভবানীর 4 বাংলা মন্দির, জোর বাংলা মন্দির। অনেক দিন আগে ভিডিও বানিয়েছিলাম সেই 4 বাংলা মন্দির, জোর বাংলা মন্দিরকে নিয়ে। এই আমাদের ট্রেন পার করছে আজিমগঞ্জ জংশনের পরের স্টেশন আজিমগঞ্জ সিটি। আর জেনারেল প্যাসেঞ্জাররা চলে যাওয়ার পরে দেখুন রিজার্ভ কম্পার্টমেন্ট কিন্তু পুরো ফাঁকা। এই ট্রেনটা ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন হয়েও যায়। তো আমি যদি কোনোদিন বোলপুর শান্তিনিকেতনের প্রোগ্রাম করি, তাহলে কিন্তু এই ট্রেনটা ধরে যেতে পারবো। বোলপুর পৌঁছাতে রাত হয়ে যাবে, সেদিনকার রাত্রে বোলপুর পৌঁছে রেস্ট নিয়ে পরের দিনটা পুরো বোলপুর এক্সপ্লোর করবো। তো ইচ্ছা আছে বোলপুর শান্তিনিকেতন প্রোগ্রাম করার। আজিমগঞ্জ সিটির পরেই কিন্তু রয়েছে হচ্ছে আজিমগঞ্জ কেবিন। আজিমগঞ্জ কেবিন হচ্ছে সেই জায়গা যেখান থেকে দুটো লাইন আর কি ভাগ হয়ে যাচ্ছে। একটা আমরা চলে যাব হচ্ছে সাগরদিঘির দিকে, আর এখান থেকে একটা লাইন চলে যাবে জঙ্গিপুর রোড হয়ে ফরাক্কার দিকে। আর আমাদের এই জার্নিতে যে লোকোমোটিভ সেটা হচ্ছে WAP5। যেদিন নসিপুর ব্রিজের ওপর দিয়ে মেল, এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা শুরু হয়ে যাবে না, সেদিন এই লাইন আরও বেশি ইম্পর্টেন্স পাবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে নসিপুর ব্রিজের ওপর দিয়ে কেন এখনও ট্রেন চলাচল শুরু হচ্ছে না। আমি টেকনিক্যাল ব্যাপারে খুব বেশি পারদর্শী নই বা দক্ষ নই, তবে আমার নলেজ দিয়ে আমি এইটুকু জানি বা এইটুকু বুঝি যে কোনো একটা ব্রিজ তৈরি হওয়ার পর না, সেখান দিয়ে আগে গুডস ট্রেন চালানো হয়।
গুডস ট্রেন চালিয়ে যখন একটা সময় গিয়ে দেখা যায় যে না ব্রিজ ঠিকঠাক আছে, লাইন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, মানে তারপরে কিন্তু প্যাসেঞ্জার বা মেল এক্সপ্রেস ট্রেন চালানো হয়। মেনলি দেখা হচ্ছে সেফটি ক্লিয়ারেন্স পেয়ে গেলে কিন্তু তখন ওই লাইনে মেল এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন চলে। আর এই সময়সীমাটা যে কতদিন লাগবে সেটা বলা মুশকিল। 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, এটা রেলের ইন্টারনাল ম্যাটার। এই আমরা পার করছি গোসাইগ্রাম স্টেশন, এরপরে আসবে হচ্ছে বারালা, তারপরে সাগরদিঘি। এই হচ্ছে বারালা স্টেশন। সময়বেলা 4:12। আজিমগঞ্জ জংশন ছেড়ে আসার পর আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন সাগরদিঘি, সেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আর সাগরদিঘিতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিট। আর সাগরদিঘিতে রয়েছে খুব বড় একটা দিঘি, যার জন্য নাম সাগরদিঘি। সাগরদিঘি বাস স্ট্যান্ডের পাশেই সেই দিঘিটা। অনেক দিন আগে আমি এই সাগরদিঘিতে এসেছিলাম প্রাইমারি স্কুলের চাকরির পরীক্ষা দিতে। আমাদের ট্রেন ছেড়ে দিল সাগরদিঘি স্টেশন, পরবর্তী স্টেশন মোরগ্রাম। সাগরদিঘি আর মোরগ্রামের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 7 কিলোমিটার ডিস্টেন্স, নেই কোনো ইন্টারমিডিয়েট স্টেশন। আর সাগরদিঘিতে যদি কোনো দর্শক বন্ধু থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মোরগ্রামের কাছে। আর এই যে ওপরে রাস্তা চলে গিয়েছে বা জাতীয় সড়ক চলে গিয়েছে, এটা হচ্ছে NH-12। আজিমগঞ্জ থেকে 26 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন মোরগ্রামেও কিন্তু আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 1 মিনিট। আর এই মোরগ্রাম স্টেশনের পাশেই এই যে সুন্দর একটা দিঘি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সাঁকো বাজার দিঘি। খুব সুন্দর একটা স্টেশন, চারিদিকে সবুজে সবুজ। আর স্টেশনের পাশে যে দিঘিটা, যেন এই জায়গাটা সৌন্দর্য না আরও বেশি বৃদ্ধি করছে। আমি জানি না মোরগ্রাম থেকে আমার কোনো দর্শক বন্ধু আছেন কিনা, যদি থেকে থাকেন কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ট্রেন ছেড়ে দিল মোরগ্রাম, পরবর্তী স্টেশন নলহাটি জংশন। মোরগ্রাম আর নলহাটি জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 19 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন, লোহাপুর আর হচ্ছে তাকিপুর। আর এই লোহাপুর থেকে শুরু হয়ে যাবে হচ্ছে পরবর্তী জেলা বীরভূম। আজিমগঞ্জ জংশন থেকে 45 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন নলহাটি জংশনে। নলহাটি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আর নলহাটি জংশন থেকে সবথেকে নিয়ারেস্ট সতীর 51 পীঠের অন্যতম হচ্ছে নলহাটেশ্বরী মন্দির। আমি কোনোদিন সেই মন্দিরে যাওয়ার সুযোগ পাইনি আজ অবধি, তবে যাওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। সময় বিকাল 4:45। আমাদের ট্রেন ছেড়ে দিল নলহাটি জংশন, পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন। নলহাটি জংশন আর রামপুরহাট জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 14 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। দীঘা থেকে মালদা টাউন যাওয়ার ট্রেন। এই যে লাইনটা চলে গেল, যে রুট ধরে গেল হচ্ছে দীঘা থেকে মালদা যাওয়ার ট্রেন। মুরারই পাকুড় হয়ে নিউ ফরাক্কা থেকে লাইনটা কানেক্ট হবে, তারপর ওটাও মালদার দিকে যাবে। কেউ আবার বলেন না যে দীঘা মালদা ট্রেনের ভিডিও চাই, তাহলে আমি চাপ খেয়ে যাবো। নলহাটি জংশনের পরে একটা নদী আসবে, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। নলহাটি জংশনের পরবর্তী স্টেশন স্বাধীনপুর। আজিমগঞ্জ জংশন থেকে 60 কিলোমিটার পথ চলা শেষ, সেই সাথে আমার যাত্রাও শেষ। ট্রেন আমাকে পৌঁছে দিয়েছে রামপুরহাট জংশন 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকেই নেমে আমাকে ট্রান্সফার হতে হবে হচ্ছে তারাপীঠে। আর আমি আসানসোলে থাকি, আসানসোল থেকে দাদার সাথে দেখা করতে এলাম। আসানসোল থেকে রামপুরহাট জংশন দেখা করতে এসছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ দাদা, অনেক দিনের স্বপ্ন ছিল যে তোমার সাথে দেখা করবো, ওই জন্যই এত দূর থেকে গেলাম। পৃথিবী গোল দেখা সবার সাথেই হবে, শুধু ইনস্টাগ্রামের স্টোরিটা ফলো করতে হবে। রামপুরহাট জংশন কিন্তু সেজে উঠেছে, মানে কৌশিক অমাবস্যায় যেহেতু প্রচুর ভক্ত সমাগম হবে, সেই ভক্তদেরকে আর কি বলবো, ওয়েলকাম জানানোর জন্য। এখানে রয়েছে প্রচুর জলের প্যাকেট। রামপুরহাট জংশনের বাইরে অটো রয়েছে, ম্যাজিক রয়েছে, টোটো রয়েছে। তো এখান থেকে আর কি অটো পেয়ে গেলাম, এই অটো করেই যাব হচ্ছে তারাপীঠ। আকাশে মেঘ করে এসছে, অটো যাওয়ার পেছনে 4 জন 8 জন, পুরো গলদ গরম অবস্থা। সময় বিকাল 5:36। যে আশঙ্কাটা করছিলাম যে বৃষ্টি হতে পারে, তারাপীঠে পা রাখার সাথে সাথেই মানে অটোতে নামার পরে শুরু হয়ে গেছে বৃষ্টি।
আর অটো আমাকে একটু আগেই নামিয়ে দিয়েছে, কারণ এই রাস্তাটা পুরোটাই আর কি বন্ধ করে দিয়েছে, যেহেতু একটা বিরাট ভক্ত সমাগম হবে, তো আজকে বিকাল থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে। তারাপীঠের মন্দিরে যাওয়ার রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, একদম দ্বারকা নদের ধার ধরে। আমি ওটাকে পার করে এলাম। এখান থেকে এখনও প্রায় ওই 150 মিটার মতো হাঁটতে হবে। এখানে কিন্তু কোনো হোটেলে সিঙ্গেল পার্সন অ্যালাউ নয়। যদি আপনারা কেউ সিঙ্গেল আসতে চান, যে হ্যাঁ বেড়াতে এসেছি, বেড়ানোর জন্য এসেছি, সুইসাইড করার জন্য আসিনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এসে এখানকার যে লোকাল পিএস সেখানে কন্ট্যাক্ট করতে হবে, মানে থানায় কন্ট্যাক্ট করতে হবে, এবং ওখানে গিয়ে একটা আর কি লিখিত কিছু আনতে হবে যে না আমি এখানে বেড়াতে এসেছি। তখন কিন্তু ওরা বলার পরে কিন্তু হোটেল ওনার যেখানে থাকবেন তারা কিন্তু আপনাকে রুম ইস্যু করতে পারে। আর যারা কাপেল আসছেন, মানে অবিবাহিত কাপেল আর কি, তো সেক্ষেত্রে কিন্তু কাপেলদের ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় রুম পাওয়া যায় না, সমস্যা হয়। তো আপনারা যখন হোটেল বুক করছেন বা আসছেন, আপনারা কিন্তু সেই হোটেলে জেনে নেবেন যে কাপেল অ্যালাউ করবে কিনা। সিঙ্গেল আর কাপেল এই দুজনের জন্য আমি বললাম, বাকি যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য কোনো প্রবলেম নেই। সকাল 11:30টার পরে যে কোনো টাইমে আপনারা চেক ইন এখানে হতে পারেন, কিন্তু নেক্সট দিন সকাল 11টা হচ্ছে কিন্তু চেক আউট আপনাদের। রুমের ট্যারিফ ওই 1400 থেকে 1600-র মধ্যেই থাকে। আর এই যে রুমটা আমাকে এনারা প্রোভাইড করেছেন, এই রুমে কিন্তু 3 জন আর কি থাকতে পারবেন। 3 জনের জন্য মনে হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে, 3 জন থাকতে পারবেন। ফোন টোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে, একটা টেবিলও রয়েছে, চেয়ার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে, আর ঠিকঠাকই আছে। আর একটা বিষয় বলি, এই যে কোনো বিশেষ ধরুন উৎসব উপলক্ষে এলাম, ধরুন কালী পুজোর সময় এলেন, বা এই যে আমি কৌশিক আমার সময় এলাম, তো এক্ষেত্রে কিন্তু একটু ভাড়াটা বাড়তে পারে। 1600 থেকে হয়তো 2000 হতে পারে, 2200 হতে পারে। সেটা আপনারা আগে থেকে কথা বলে বুক করে আসবেন, তাহলে আপনাদের মনে হয় মানে একটা ভালো রকম ডিল আপনারা পেয়ে যাবেন। এখানে দুদিকে দুটো উইন্ডো রয়েছে। এখানে কজন থাকতে পারবে? এদিকে 3 জন আর 2 জন, আর বাচ্চা হয়ে গেলে, বাচ্চা থাকলে 6 জন হয়ে যাবে, বা অনেকে ফ্যামিলি হতে হলে একসঙ্গে থেকে গেল। এই রুমটার ভাড়া পড়বে হচ্ছে 2200 থেকে 2500 টাকা। অনেক বড় রুমটা রয়েছে। এখন সময় সন্ধ্যা 6:30। এক কাপ চা খেয়ে এনার্জিকে রিবুস্ট করে আবারও বেরিয়ে পড়বো। কৌশিকী অমাবস্যার আগের দিন বা আগের রাতে বা আগের সন্ধ্যায় তারাপীঠের চারিপাশের পরিবেশ কীরকম হয় সেটা কিন্তু আমাদের ব্লগের একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখন বিকালবেলা এসেছিলাম তখন তো তারাপীঠের চেয়ার একরকম ছিল, আর সন্ধ্যা হতেই দেখুন চারিদিকে তো আলো জ্বলে উঠেছে। পুরো যেন একটা দুর্গা পুজো বা বলা ভালো একটা কালী পুজোর যে মেজাজ বা সেই উৎসবের মেজাজে কিন্তু ফিরে গেছে কৌশিকী অমাবস্যায়, বা বলা ভালো আসন্ন কৌশিকী অমাবস্যার তারাপীঠ। গত 2 বছরের তুলনায় এবছর ভিড়, এবছর ভিড় হবে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে মন্দিরে। খুব ভালো থেকো, টাটা। এই কৌশিক অমাবস্যা উপলক্ষে দেখুন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এই গেটে না তারা মায়ের একটা মূর্তি রয়েছে বা মুখ রয়েছে বসানো, তার উপরে যে আলো রিফ্লেকশনটা কত সুন্দর দেখুন। এই মোড়টাকে বলা হচ্ছে উদয়পুর মোড়, লেখা আছে সাইডে উদয়পুর মোড়। অনেক স্থানীয় লোকজন যাচ্ছে, তারা তাদের 2 চাকায় চড়ে, তো তারাও আর কি তাদের পকেট থেকে স্মার্টফোন বের করে কিন্তু এই যে রাত্রেবেলা গেটটাকে বা তরুণটাকে সাজানো হয়েছে তার কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করছে। এই সন্ধ্যায় ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে আটলা গ্রামে। তো এই আটালাতে সাধক যে বামাখ্যাপা বা বামদেব, তার এখানে বাড়ি রয়েছে। এই আটলা গ্রামের রাস্তার ধারে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, আর প্রত্যেক বাড়ির বাইরে লেখা আছে সাধক বামাখ্যাপার আদি বাড়ি। কি এই আদি বাড়ি রহস্য, তার সন্ধান করতেই পৌঁছে গেছিলাম এমনই একটা বাড়িতে। এখানেই আলাপ হয়েছিল বামাখ্যাপার বংশধর সুমেন্দুবাবুর সাথে। তার মুখে শুনেছিলাম সাধক বামদেব বা বামাখ্যাপার কথা, একই সঙ্গে তারাপীঠের কথা। না, এই গ্রামটার নাম আটলা। আর তারাপীঠ করছি যে গ্রামটা, সেই গ্রামটার নাম হচ্ছে চণ্ডীপুর। চণ্ডীপুর গ্রামকে তিনি তার কর্মের জোরে তারাপীঠে পর্যবেসিত করেছেন। মা তারাকে কে চিনতো যদি বামদেব না থাকতেন? সেই মহা সাধক বামদেবের সিদ্ধিলাভের অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এখন যদি কেউ দেখায় যে এইটা বামদেবের ব্যবহার করা জিনিস, এইটা অমুক করা জিনিস, তমুক করা জিনিস, দেখবাজ করবে। কারণ বামদেবের জিনিস মানুষ দেখতে চাইবে, ধারণায় বাঁকা ছিল। আর মরার মাংস খাওয়া লোক, মদ গাঁজার সঙ্গে সম্পর্ক, ন্যাংটো থাকতে, একদম ফুল নেকেড। আমার ঠাকুমাদের কাছে গল্প বলতে একদম পূর্ণ উলঙ্গ থাকতে, কোনো কিছু না, কৌপিন পর্যন্ত ব্যবহার করতেন। তিনি একজন মহান সাধক, নিজেকে লুকিয়ে রেখেছিলেন। মায়ের সঙ্গে লীলা করছেন যে তিনি, এ কেউ ধারণা করতে পারেনি। আধ্যাত্মিক রসে রসান্বিত ব্যক্তিরাই তাকে বুঝতে পেরেছিলেন। বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে বামদেব, ওরফে বামাখ্যাপা, ওরফে তারাপীঠ ভৈরব, ওরফে শ্মশান ভৈরব, ওরফে খ্যাপা ছেলে, তারা মায়ের খ্যাপা ছেলে, যে যেরকমভাবে ভক্তরা ডাকেন ওই একজনকেই মিনিং করে। প্রশ্ন ছিল, এই যে রাস্তার ধারে এতগুলো বাড়িতে লেখা আছে সাধক বামদেবের আসল ভিটে, এই আসল আর নকলের পার্থক্য বুঝবো কেমন করে? সবটাই পবিত্র ভিটের মধ্যে, এবং বামদেবের বংশধররাই এখানে নিজ নিজ গৃহদেবতাকে পুজো করছে। আটলা গ্রাম থেকে আবারও যখন তারাপীঠে ফিরে এলাম তখন রাত অনেকটাই হয়েছে, সেই সঙ্গে বেড়েছে
জনমানবের ভিড়। আজকে তারাপীঠে মুরগির মাংসের দোকান আর খাসির মাংসের দোকানে সেই লেভেলে ভিড়। আর খাবার দাবারের দোকান, সব রকম খাবার পাবেন, ভেজ নন ভেজ। খাবার নিয়ে তারাপীঠে কোনো কথা হবে না। হোটেলে ফিরে এসে স্নান পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম। পরিকল্পনা অনুযায়ী পা রাখলাম তারাপীঠের মন্দিরে। এই ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন গৌরাঙ্গবাবু। গৌরাঙ্গবাবুর পরিচয়টা আমি ভিডিও শেষে দেব। স্থানীয় একটি দোকান থেকে ডালা সাজিয়ে নিলাম তারা মায়ের পুজো সামগ্রী দিয়ে। বলা বাহুল্য, পুরো ব্যাপারটাই আয়োজিত হলো গৌরাঙ্গবাবুর তত্ত্বাবধানে। এই ডালা বা ঝুড়ি সাজিয়ে মায়ের মন্দিরে যাওয়ার ব্যাপারটা আমার জীবনে হয়তো এই প্রথম। মন্দির চত্বরে পা রেখে দেখি কৌশিকী আমাবস্যার আগের দিন রাতে খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে তারাপীঠের মন্দির। তারই এক পাশে চলছে হোমযজ্ঞের আয়োজন। ভোর রাত থেকে যে এখানে পুণ্যার্থীদের ঢল নামবে এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আগের দিনও দেখুন ভিড় কিন্তু এখানে অনেক আছে। মন্দির চত্বরে কত সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, চারিদিকে প্রচুর লাইট লাগানো হয়েছে। এক হাতে ক্যামেরা, এক হাতে ডালা নিয়ে আজ একটু সমস্যা হচ্ছে। আমার সাথে রয়েছেন প্রদ্যুৎবাবু। ডালাটা একটু বললাম আপনি ধরুন, যাতে আমি একটু ফ্রিলি আপনাদেরকে দেখাতে পারি। গৌরাঙ্গবাবুর সহযোগিতা তো বটেই, সেই সঙ্গে আরও দু একজন দর্শক বন্ধু ছিলেন যারা তারাপীঠ মন্দিরের সঙ্গে যুক্ত। আজ সবার মিলিত প্রচেষ্টাই হয়তো আমার এই পথ আরও মসৃণ করে দিল। হয়তো সব আচারের নাম আমি জানি না, কিন্তু মাকে বস্ত্রদান কিংবা অপরাজিতা ফুলের মালা পরানো, এই ব্যাপারগুলো সত্যি আমার জীবনেই প্রথম। অঞ্জলি দেওয়ার এই মুহূর্তে ঠাকুর মশাইয়ের থেকে শুনে শুনে এই যে মন্ত্র উচ্চারণ করছি, এগুলো সব হয়তো সঠিক উচ্চারণ নয়। আর সঠিক উচ্চারণ না করলে মন্ত্রপাঠ আদৌ কতটা কাজে লাগে তা আমার জানা নেই। যাদের সহচার্যে মা তারার এত কাছে পৌঁছাতে পেরেছিলাম বা তার চরণ স্পর্শ করতে পেরেছিলাম, তাদের সবাইকে মন থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের আশীর্বাদই হোক কিংবা মানুষের ভালোবাসাতেই হোক, আজ যেভাবে পুজো দিলাম, মানে এরকম কোনোদিন জীবনে হয়নি। আর সত্যি কথা বলতে, আজ এই জায়গাটায় নাও পৌঁছলে ঈশ্বরের আশীর্বাদে হয়তো ঈশ্বরের এত কাছেও পৌঁছতে পারতাম না। মন ধন্য হয়ে গেল। জীবনে প্রথম মানে এরকম তারা মাকে স্পর্শ করতে পারলাম, বোঝাতে পারবো না এই অনুভূতিটা কীরকম আজকের দিনে। মানে আজকে কৌশিক নামটাও হয়তো সার্থক হলো। হ্যালো, আমার আসার কথা ছিল না, আমি হঠাৎ করেই প্রোগ্রাম, মা না ডাকলে তো আর হয় না। এখানে এসে দেখা হয়ে গেল আলটিমেট এসে। জয় মা তারা, জয় জয় তারা। খুব ভালো থাকুন। তারা মায়ের তো পুজো করলাম, এবার যাবো হচ্ছে বাবা বিশ্বনাথের কাছে। দুজনে তো কানেক্টেড। শিবায় সন্তায় হর হর মহাদেব। যে মানুষটা আছে চরম নাস্তিক, তারও হয়তো কোথাও নাস্তিকতা আজকে হার মানবে। এই জায়গায় পা রেখে জীবনে মনে মানসিকতায় পরিবর্তন আসতে বাধ্য। হ্যাঁ, এর আগে আমরা আটলা গ্রামে বামদেবের বাড়ি দেখে এসেছি, আর এই তারাপীঠের মন্দিরেও কিন্তু বামদেবের মন্দির রয়েছে। এবার আমরা সেটাকে দর্শন করব। মাকে দর্শন করলাম, বাবাকে দর্শন করলাম, এবার সন্তানকে। এই যে দাদা এসেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। দাদা আসার আগে জানিয়েছিল, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম দাদার সাথে কবে দেখা হবে। সবসময় ইনস্টাগ্রামে আছি দাদার সাথে, দাদা আছে বলে আমরা আছি। চলুন আমরা তারাপীঠে যে মহাশ্মশান, যে শ্মশানে সাধক বামদেব বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু মা তারার সাক্ষাৎ পেয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। তো সেই শ্মশানে আগে আমরা যাব। কালকে আমরা এই রাস্তাতে আদৌ চলতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু আজ আগের দিন এই যে মন্দিরে আসার যে রাস্তা আমরা বেশিরভাগ মানুষের ব্যবহার করি, যে রাস্তা দিয়ে সবাই আর কি মন্দিরে আসি, আমাদের সবার চেনা পরিচিত রাস্তা, সে রাস্তায় ভিড় কিন্তু তুলনামূলক কম। আর যদি সময়ের কথা আমি বলি, তাহলে এখন টাইম হচ্ছে রাত 10:30। কীরকম লাগছে আজকে এই জায়গায় এসে? খুব সুন্দর, খুব শান্তি পেলাম। অনেক দিন পর শান্তি পেলাম এখানে। আমি 28 বছর হলো আসছি। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। মাঝখানে 4 বছর গ্যাপ ছিল এই করোনার জন্য, হ্যাঁ, বাড়ির অসুবিধার জন্য। এই বছর খুব শান্তি পাচ্ছি। এই মায়ের চরণ ছবি। সাধক বামাখ্যাপার সমাধি মন্দির।
বলা হয় এই কৌশিক অমাবস্যায় স্বর্গ আর নরকের দ্বার একসাথে খুলে যায়। যারা তন্ত্র সাধনা করেন, যারা তান্ত্রিক, তারা মানে এই তারাপীঠের মহাশ্মশানে আসেন তন্ত্র সাধনার জন্য এবং তাদের সিদ্ধি লাভ করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। আমি তারানাথ তান্ত্রিকের গল্প পড়ে পড়ে এই তন্ত্র সাধনা, মধুসুন্দরী দেবী এইসব ব্যাপারে একটু একটু জেনেছি। ওইসব সাধকরা, সন্ন্যাসীরা কিন্তু বহু দূর দূর থেকে আসে এই তারাপীঠের মহাশ্মশানে হোমযজ্ঞ করার জন্য এবং কথিত আছে যে এখানে সেদিন হোমযজ্ঞ করলে বা সাধনা করলে কিন্তু সাধনায় সিদ্ধি লাভের সম্ভাবনা বেশি, কারণ যেহেতু এই সেই জায়গা যেখানে বামাখ্যাপাই কৌশিক অমাবস্যার দিন কিন্তু সাধনা করেছিলেন এবং স্বয়ং মা তারা তাকে শুধু তান্ত্রিক কাপালিকরা সাধনা করছেন এই কথাটা হয়তো ঠিক নয়। এখানে কিন্তু তান্ত্রিক বা কাপালিকদের সঙ্গে বা সাধুদের সঙ্গে তাদের কিন্তু ভক্তরা বা যজমানরাও রয়েছে, তারাও কিন্তু আজকে বিশেষ দিনে আসে এখানে যোগ করার জন্য। মানুষের তো জীবনে অনেক ইচ্ছে থাকে, অনেক কামনা থাকে, অনেক বাসনা থাকে, তো সেগুলো কিন্তু যাতে চরিতার্থ হয় সেজন্য কিন্তু সেই সব সাধকরা তাদের যারা যজমান, যারা পুজো করেন, যারা যোগ করেন, যারা হোম করেন, তাদের সাথে কিন্তু এইখানে তাদের একটা সাক্ষাৎ ঘটে এবং হোম যজ্ঞ সব কিছু কিন্তু এখানে আয়োজন করা হয়। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। এখন এখানে ইলেকট্রিক চুল্লিতে সৎকার করা হয়। আজকে এই জায়গায় যে হোমযজ্ঞ হচ্ছে, আগামীকাল কৌশিক অমাবস্যার কী বলবো পূর্ণ দিনে এখানে তিল ধারণের জায়গা থাকবে না। আজকে জায়গাগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আগামীকালও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ভক্ত সমাগম হতে পারে। রাত তখন 11:30। আবারও প্রবেশ করলাম তারা মায়ের গর্ভগৃহে। উদ্দেশ্য আজকের এই বিশেষ রাতে তারা মায়ের বিশেষ আরতির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা। ঢোকার সময় একটা কলসিতে এখানে বিশাল জোরে বাড়ি গিয়েছে, তুলে গিয়েছে। মানুষের আর যে আরতির আপনারা দেখলেন এটা কিন্তু স্পেশাল আরতি। এটা কিন্তু বিশেষ তিথি নক্ষত্র উপলক্ষে হয়, অমাবস্যাতে হয়, পূর্ণিমাতে হয়, আরও কিছু এদের নিয়ম আচার আছে। সেই বিশেষ বিশেষ দিনে কিন্তু এই 3 নম্বর যে আরতিটা দেখলেন, যেটা রাত্রি 11:30 স্টার্ট হয়েছিল, 15 মিনিটের বেশি সময় ধরে চললো, তখন কিন্তু এই আরতিটা হয়। এগুলো দেখতে পাওয়াটা সত্যি কথা বলতে খুব ভাগ্যের ব্যাপার। আর সেরকম চেনা পরিচিতি না থাকলে, আচ্ছা গৌরাঙ্গদা না থাকলে বা অচিন্তদা এরা সব না থাকলে ভেতরে ঢুকতে পেতাম না, মানে চান্সই নেই কোনো। আপনারা যারা হয়তো আসতে পারেননি বা আসতে পারবেন না বা হয়তো কোনোদিন এরকম জিনিস দেখতে পারেননি, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমাদের 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে বসে এটা দেখছেন, আমার মনে হয় অনুভূতিটা আরও বেশি মর্মস্পর্শী, আরও বেশি কিন্তু সংবেদনশীল। যাই হোক, প্রায় 12:15। এবার আমরা লজে ফিরছি, গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট নিতে হবে, আগামীকাল সকাল থেকে আবারও কার্যক্রম শুরু হবে। আর ওই ঠোকা লেগে মাথা একটু কেটে গিয়েছে, আমাকে একটু বরফও লাগাতে হবে। ঠিক আছে, 2রা সেপ্টেম্বর 2024 আজকের পর্বটা শুরু করছি একদম তারাপীঠের মন্দির সংলগ্ন এলাকা থেকেই। আর এখান থেকে ভিডিওটা শুরু করার কারণই হচ্ছে যে গতকাল রাত্রে যখন ভিডিওটা আমি শেষ করেছিলাম, তখন আপনাদেরকে এই চত্বরের আমি ভিডিও দেখিয়েছিলাম যে এই চত্বরটা কীরকম ছিল, কতটা ফাঁকা ছিল। আজ সকালে, মানে আজকে কৌশিক অমাবস্যার সকালে, শুধু এখানকার লাইন আর আশেপাশে চত্বরটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই দিনে, বিশেষ দিনে কীরকম ঢল হয় মানুষের এখানে। জানি আজকে একটা পাঞ্জাবি পরলে ভালো হতো আজকে বিশেষ দিনে, কিন্তু এত তাড়াহুড়োতে প্রোগ্রাম হয়েছে না, আর ঝটপট বেরিয়ে এসেছি আমি বাড়ি থেকে, আর সেরকমভাবে কিছু আনতে পারিনি। অমাবস্যাও কালো, কৌশিকও কালো, আজকে আর 2 কালো আর আজকে কালো টি শার্টটাও আর কি মিলেমিশে গেল, এরকম একটা ব্যাপার। ভক্ত সেবায় সিকিউরিটি
সবার ভিড় আজকে মিলেমিশে মন্দির চত্বর একাকার। যাদের এখানে দোকান রয়েছে বা যারা এখানে মন্দিরের সেবায়, তারা বলছে যে ভোর 4টে থেকে ভিড় শুরু হয়েছে। এবং আজকে 2 তারিখ, যেহেতু আজকে সারাদিন অমাবস্যা, সারাদিন সারা রাত, তো ভিড় কিন্তু আজকে সারাদিন সারা রাতই থাকবে। আর যেমনি ভিড় তেমনি গরম, মানে দুটোর আজকে দুর্দান্ত একটা কম্বিনেশন। নাম গোত্র বলুন, শিবপাল হনুমান দেখে সপরিবার সপরিবার মঙ্গল মঙ্গল কামনার্থে কামনার্থে সর্ববাধা সর্ববাধা বিনাশ সর্বার্থ সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে শরণ্যে ত্রম্বকে গৌরী ত্রম্বকে গৌরী নারায়ণী নারায়ণ। নমস্তুতে। আজকে যেরকম ভিড়, যেরকম পরিস্থিতি, যেহেতু গতকাল রাত্রে পুজো দিয়েছি, গতকাল রাত্রে অঞ্জলি দিয়েছি এবং ভেতরে যে আরতি হয় সেটাও দেখিয়েছি বা আপনাদেরকে দেখিয়েছি, তো আজকে সকালে পুজোটা বাইরে দিলাম। এই যে ঠাকুরমশাই ছিলেন তার কাছে পুজো দিলাম এবং এই পুজোর মালা বা নৈবেদ্যগুলো সেটা কিন্তু তারা মায়ের পায়ে ছুঁয়ে ওনারা আবার আমাকে দিয়ে দেবে। আর আজকে সন্ধ্যাবেলায় যদি সময় সুযোগ করতে পারি, যদি সেরকম সুযোগ পাই, তাহলে সন্ধ্যাবেলা একবার কিন্তু গর্ভগৃহে গিয়ে তারা আমার আরেকবার দর্শন করবে। আজকে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তো যাই হোক, আজকের দিনে যে এই মন্দির চত্বরে পা রাখতে পেরেছি, তারা মায়ের নাম নিতে পেরেছি, এতেই সত্যি কথা বলতে জীবনত ধন্য। আর আমি একটা কথা মনে করি সবসময়, যে ভক্তিটা কিন্তু সবসময় মনে, ভক্তি সবসময় কাজে আর ভালো থাকার মধ্যে দিয়ে। মোটামুটি কটা থেকে লাইন পড়েছে আজকে এখানে? রাত 1:30 থেকে 1:30 2টো। রাত 1:30 থেকে আজকে লাইন পড়েছে। বুঝতেই পারছেন কীরকম ভিড়। আমার নাম বামদেব অধিকারী। আমি দাদার সাথে দেখা করে অনেক ভালো ফিল করছি। এবার দাদা মন্দিরে এসেছে, অনেক ভালো হলো, দেখা করলাম। আপনি কি এখানে পুজো করেন? ভিড় কীরকম আজকে? লাইন কটা থেকে হয়েছে এখানে? মোটামুটি লাইন আমরা এসছি তখন 3টে থেকে হয়েছে। রাত 3টে থেকে? রাত 3টে থেকে আমরা আরম্ভ করেছি। 3টে থেকে খুব ভিড় ছিল না, যখন 5:30 বেজে গেল তখন থেকে ভিড়, এখনো ভিড় চলছে। যখন ভোরের আলোটা ফুটলো। হ্যাঁ। আচ্ছা, গত 2 বছরের তুলনায় কি এই বছর ভিড় বেশি? বেশি। গত 2 বছরের তুলনায় কিন্তু এখানে ভিড় বেশি, কারণ যেটা সবাই বলছে যে গত 2 বছর যেহেতু একটা করোনার আবহ ছিল, সেহেতু অতটাও মানুষের ভিড় হয়নি, কিন্তু এই বছর ভিড় কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি। আর এই ভিড়টা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র কিন্তু এখানে যে পশ্চিমবঙ্গের মানুষ যে তা নয়, এখানে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত আমাদের রাজ্যগুলো রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, এসব জায়গা থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে। ওই জন্যই গতকাল রাত থেকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম বা শুরু করেছিলাম, এটা আপনাদেরকে দেখাতে পারি একটু ফাঁকায় মন্দির চত্বর। আর আজকে তারা আমার কাছে পৌঁছানোর বা তার চরণ স্পর্শ করার সম্ভাবনা খুবই কম। মানে দীর্ঘ লাইনে না দাঁড়ালে সেই চান্স কিন্তু প্রায় নেই বললেই চলে। এত তাড়াতাড়ি দর্শন হয়ে গেল? 300 টাকা দিয়ে। কতক্ষণ দাঁড়াতে হয়েছিল লাইনে? 3 ঘন্টার ওপরে। হ্যাঁ ভালো, হ্যাঁ চলছে। কাল এসছো, আমি দেখলাম। কালকে এসেছিলাম। পুজো হয়েছে? হ্যাঁ, পুজো হয়ে গেছে। তিথি নক্ষত্র পাল্টানোর সঙ্গে সঙ্গে, দিন পাল্টানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কোনো জায়গার হয়তো মাহাত্ম্য পাল্টে যায়, কিছু প্রভাব তার উপরে আসে। বিশ্বাস অবিশ্বাসটা নিজের ওপরে। যজ্ঞর উদ্দেশ্য কি? মানে আপনাদের হয়তো মানে কোনো মনোকামনা রয়েছে, কামনা মানে আশা মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, এবং যিনি আর কি পুজো দিচ্ছেন তার সাথে আপনারা যোগাযোগ করেন যে আমরা এখানে যজ্ঞ করাবো বা আমরা এখানে পুজো দেবো, এবং তাদেরকে নিয়ে, মানে আপনারা হচ্ছেন যজমান, আপনারা যজমান, তাদেরকে নিয়ে আপনারা এখানে কতক্ষণের যজ্ঞ হয় এটা? কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা? না 2 ঘন্টা, মানে সকাল 7টা থেকে হ্যাঁ হচ্ছে 3টে-4টে বেজে যায় বেলা। আজকে শুভ আলোক কৌশিকী অমাবস্যা। তারাপীঠে মহাপ্রাঙ্গণ তীর্থ মধ্যে বহু ভক্ত, বহু মানুষের সমাগম হয়েছে। আজকে সমস্ত ভক্তদের মধ্যে একটা মান্যতা আছে যে এই দিনে তারাপীঠে এসে মায়ের নামে মঙ্গল কামনায়, ভক্তদের মঙ্গল কামনায় হোমযজ্ঞ করার একটা রীতি প্রচলন বহু বছর ধরে আসছে। এই আলোক কৌশিকী অমাবস্যা, এই নামটা এসছে ভাদ্র মাসে যখন সিংহ রাশিতে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি হয়, সেই সময় কুশ উৎপাটন করা হয় এবং স্বয়ং নারায়ণ এখন হরিশয়নী একাদশীতে নারায়ণ বিষ্ণু শয়নে যাওয়ার পরে এই কৌশিক অমাবস্যার দিন, এই আলোক কৌশিক অমাবস্যার দিন কুশ উৎপাটন করা হয় বলে একে বলে আলোক কৌশিক অমাবস্যা। পুরাণ মতে, শ্রুতি মতে ধরা হয় যে আজকের দিনে ভগবতী আদ্যাশক্তি মহামায়া দেবী কৌশিকী রূপ ধারণ করে চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন, এবং এইটা আজকের দিনে একটা ধরা হয় কি এই দিন শুভ মঙ্গল কামনায় দেবী কৌশিকীর উদ্দেশ্যে, দেবী দুর্গা, জয় দুর্গা দেবী কৌশিকীর উদ্দেশ্যে তথা আদ্যাশক্তির বিভিন্ন রূপের উদ্দেশ্যে পুজো পাঠ, হোম, বলিদান, তর্পণ, ব্রাহ্মণ ভোজন, এই সমস্ত কর্মের মাধ্যমে শুভ মঙ্গল কামনা করা হয় দেবী মহামায়ার, তারা মায়ের শ্রীচরণে। এবং তার সাথে
এই আলোক কৌশিকী অমাবস্যার এটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে যেই দিন পৃথিবীতে স্বর্গ এবং নরকের দুয়ার কিছুক্ষণের জন্য খোলা হয়ে যায় বলা হয়, এবং সাধক এই দিনে ষটচক্র ভেদ করে কুলকুণ্ডলিনী জাগরণে সমর্থ হয়। এই দিন তারাপীঠে বামদেব পঞ্চমুণ্ডির আসনে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন 3 লক্ষ তারা মন্ত্র জপে। সেই জন্য এই দিনটি অতি পবিত্র এবং অতীব শুভ এবং মঙ্গলদায়ী হিসাবে আজ তারাপীঠে পালিত হয়ে আসছে বহু বছর ধরে। পুরনো কল্পের জন্য ভগবানের কাছে আমি অ্যাপিল করব যেন ভগবান সমস্ত ভক্তের মঙ্গল করুক, সমস্ত ভক্তের কল্যাণ করুক। আমি সারদা শাস্ত্রী তারাপীঠে বহুদিন ধরে হোম করে আসছি। আজও কৌশিকী অমাবস্যার দিনে হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে ভক্তের মনস্কামনা। সবাই চায় যে সারাদিন সারা রাত দরকার হলে লাইনে দাঁড়িয়ে তাও তারা আমাকে দর্শন করব, তার চরণ স্পর্শ করব বা সেই গর্ভগৃহে 1 মিনিটের জন্য আর কি পা রাখবো। কিন্তু এখানে মনে হয় যে আমরা এতক্ষণ ধরে ভিড়ে দাঁড়িয়ে আছি, কোথাও হয়তো আমাদের মধ্যে একটা বিরক্তি আসছে, আর কতক্ষণ দাঁড়াতে হবে। ওই যারা ভিআইপি লাইনে ওরা আগে চলে গেল, আমরা জেনারেল লাইনে যেতে পারলাম না, ধাক্কা ধাক্কি, সামনের লোককে বলছে ভিতরে আসবেন না, বাইরে চলে যান, সাইড হয়ে যান, কেন ঢুকছেন লাইনে। এই যে আমাদের মধ্যে একটা বিরক্তি আসছে না, তো এতে মনে হয় কোথাও আমাদের ভক্তিটা হারিয়ে যায়। বছরের যে কোনো সময় এসে দর্শন করলাম, অন্তত 5টা মিনিট আমি গর্ভগৃহে যদি থাকার সুযোগ পাই থাকলাম, আরতি দেখলাম বা মাকে ভক্তি করে প্রণাম করলাম, দুটো মনের কথা বললাম, তাহলে আমার মনে অন্যরকম শান্তি পাওয়া যায়। কিন্তু এই যে ভিড়ে যে মানুষ রাত 3টে থেকে দাঁড়িয়ে আছে, কেউ রাত 2টো থেকে দাঁড়িয়ে আছে, কেউ সারাদিন ধরে দাঁড়িয়ে আছে, ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি, মারামারি, এ বলছে এই ঢুকলি কেন, এই সরে যা, এই যে আমার সামনের মানুষটার প্রতি বা অন্য কোনো মানুষের প্রতি এই যে আমরা বিদ্বেষ প্রকাশ করছি মনে মনে, এই জায়গাটা আমার মনে হয় আমাদের ভক্তি, আমাদের ঈশ্বরের প্রতি যে ভক্তি বা ঈশ্বরের সাথে আমাদের যে কমিউনিকেশন, যোগাযোগ, একটা আধ্যাত্মিক যোগাযোগ, সেটা কোথাও হয়তো বিঘ্নিত হয়। জানি না আমার এই কথার সাথে আপনারা কতদিন সহমত হবেন। সত্যিকারের যদি ভক্তি থাকে ঈশ্বরের প্রতি, সেটা যদি আমি আমার বাড়ির ঠাকুর ঘরে বসেও আমি ঠাকুরের উদ্দেশ্যে দুটো কথা বলি বা তাকে দুটো মনের কথা বলি, আমার মনে হয় সেটাও কিন্তু তার কাছে পৌঁছে যায় যদি পৌঁছানোর থাকে। কারণ তার গতিবিধি কিন্তু সর্বত্র, মানে সব কিছুর মধ্যে কিন্তু সে আছে। আমি আজকে এসেছি আপনাদেরকে তারাপীঠ দর্শন করাতে, আপনাদেরকে এই জিনিসটা দেখাতে, বা কৌশিক অমাবস্যায় আমি আজকে প্রথমে এখানে এলাম এখানকার পরিবেশ দেখাতে। কিন্তু আমার মনে হয় যে এই ভিড় ভক্তি সব কিছুর মধ্যে যে পুজো দিচ্ছি, সব কিছু করছি, তো ভগবানকে মন থেকে ডাকছি তুমি সবাইকে ভালো রেখো, কিন্তু কোথাও হয়তো আমার মনে হয় যে ভক্তি ব্যাপারটা বা আধ্যাত্মিকতা ব্যাপারটা হয়তো কোথাও এখানে এসে একটু হলেও বিঘ্নিত হচ্ছে। এই হচ্ছে তারা মায়ের কৌশিক অমাবস্যার বিশেষ ভোগ। এটা তো মন্দিরে থেকে এনে দিয়েছেন আমাদের যে পুরোহিত মশাই আছেন, বলেছিলাম আমাকে অবশ্যই এই ভোগটা এনে দিন, কারণ এটার না হলে হয়তো আছে কৌশিক অমাবস্যা মানে আসা বা কৌশিক অমাবস্যা তারাপীঠে আসা কোথাও হয়তো ব্যর্থ হয়ে যেত আমার কাছে। তারা মায়ের এই যে বিশেষ ভোগ কৌশিক অমাবস্যায় অনেক কিছু রয়েছে এখানে, তো আমাদের ঠাকুরমশাই আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলে দেবেন যে এখানে কী কী পদ রয়েছে। শোল মাছ পোড়া, মাছের মাথা, কাতলা মাছের মাথা, পোলাও ভোগ, 5 রকমের ভাজা, 5 রকমের ভাজা, মিষ্টি, এর সাথে বিভিন্ন তরকারি, সবজি তরকারি, চাটনি, পায়েস, দই। আজকে কৌশিক অমাবস্যাতে এই যে ভোগটা দেখালাম, এই যে ভোগটা খাচ্ছি আমি, এই ভোগটা কিন্তু শুধু কৌশিক অমাবস্যা বলেই নয়, এটা কিন্তু আপনারা যে কোনো দিনে ভোগ দিতে পারেন মাকে। আমি যে নম্বরটা দিচ্ছি যোগাযোগের নম্বর, সেই যোগাযোগ নম্বরে ফোন করলে কিন্তু আপনারা যেভাবে বলবেন ওরা সেভাবে কিন্তু ভোগ সাজিয়ে দেবে। আপনার যেরকম সাধ্য আপনি মাকে সেরকম ভোগ খাওয়াবেন বা সেরকম আপনি পুজো দেবেন। তো আজকে যে ভোগটা আমি খাচ্ছি বা যেটা দেখালাম এখানে যে সমস্ত আইটেম আছে, এটার দাম হচ্ছে 2100 টাকা। 2100 টাকায় যে পরিমাণ আর কি ভোগ মানে ওরা তৈরি করে দেবে, যেটা মন্দির থেকে আর কি পুজো হয়ে বা শুদ্ধ হয়ে আসবে, মানে প্রসাদ হয়ে আসবে, সেটাতে আপনারা 5 থেকে 6 জন খুব ভালো মতো আর কি খেতে পারবেন। 5 থেকে 6 জন খাওয়া হয়ে যাবে। তো এরকম বিভিন্ন দামের ভোগ আছে, যে যে আইটেম দিয়ে আপনি মাকে পুজো দেবেন, তো আপনারা কিন্তু সে ব্যাপারে কথা বলে নেবেন। সবশেষে যে কৃতজ্ঞতা স্বীকার না করলে হয়তো আজকের গল্পটা সম্পূর্ণতা পেতো না বা পাবে না। আর সেই কৃতজ্ঞতা স্বীকারে যার নামটা করতে হয় সেটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ। তো গৌরাঙ্গর সান্নিধ্যেই কিন্তু আজকে তারাপীঠে আসা। আপনি অনেস্টলি স্পিকিং আমার তারাপীঠ আসার কোনো পরিকল্পনাই ছিল না। আমি যে কৌশিক অমাবস্যায় তারাপীঠে আসবো, এই কভারেজ করবো, এরকম কোনো চিন্তাভাবনা কোনোদিন আমার মাথাতেই আসেনি। আমার অন্য জায়গায় প্ল্যান ছিল, কিন্তু আজকে গৌরাঙ্গর সাথে আমার হঠাৎ করে দিন 7 আগে আলাপ হলো, কথা হলো, তারপরে ও বললো দাদা তুমি এসো। আমি বললাম ঠিক আছে তাহলে করা যেতেই পারে। এই করে এবং যখন ওর সাথে কথোপকথন হচ্ছে তখন আমি কোনো একটা জার্নিতে ছিলাম, তখন আমি স্টেশনে বসে ওকে রিপ্লাই করছি। কৌশিকদাকে বলার পিছনে কারণ ছিল আমরা দিনের শেষে যখন একসাথে কোথাও আমরা খেতে বসি বা কিছু করি, আমরা এই কৌশিকদাদের মতো এত ভালো ব্লগারদের ভিডিও দেখে দিনটা খুব সুন্দর কাটে আমাদের। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে
এনাদেরকেও ফিরিয়ে দেওয়ার আমাদের কিছু আছে। তো হঠাৎ করে আমার মাথায় আসে যে কৌশিকদা এত জায়গায়, এত পপুলার জায়গায় কভার করে, তাহলে তারাপীঠে এসে কৌশিকী অমাবস্যা কৌশিকদা কেন কভার করবে না? সেই চিন্তা থেকেই আমি প্রথম মেসেজ করি যে কৌশিকদা তারাপীঠ কভার করুন কৌশিকী অমাবস্যায়। এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। ওনাকে আমি বলেছিলাম যে আমি স্টেইংয়ের দায়িত্বটা আমি পুরোটাই নেব এবং পুজোটা যাতে ঠিকঠাক হয় তার দায়িত্বটা নেব, এবং আশা করি আমি সেটা কৌশিকদার করতে পেরেছি বলে এটা আমার বিশ্বাস। আর একটা জিনিস খুব ভালো লেগেছে যে কৌশিকদা আজ ওয়েস্ট বেঙ্গলের এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছে, প্রায় যেখানেই যাই প্রত্যেক জায়গায় ওনাকে মানুষ চেনেন, কিন্তু কৌশিকদার মধ্যে এখনও ডাউন টু আর্থ ব্যাপারটা পুরোপুরি থেকে গেছে। হয়তো এটার জন্যই উনি সবার কাছে এত গ্রহণযোগ্য। আশা করি আমরা আরও ভালো ভিডিও ওনার কাছ থেকে পাবো এবং কৌশিকদা আরও অনেক দূর এগিয়ে যাবে, এটা আমি আশা রাখি। যেভাবে আমি দর্শন সেভাবে দর্শন সবাই করতে পারবে কিনা সেটা আমি জানি না, কারণ এটা আমি গৌরাঙ্গর সঙ্গে কথা বলছিলাম যে এরকম হয়তো সবার ক্ষেত্রে হবে না। তো সেক্ষেত্রে হয়তো দর্শক মনে একটা কত অসন্তোষ হতে পারে যে কৌশিক কেন সুযোগ পেলো, আমরা কেন সুযোগ পেলাম না, এরকম কিন্তু একটা ব্যাপার হতে পারে। বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়, সব দিন অ্যাডজাস্টেবল হয় না। তার জন্য আমি বলতে পারি না যে কৌশিকদা যেরকম দর্শন করেছে বা উনি যেভাবে পুরো ট্রিপটা করেছে সবাই সেটা পাবে না বলছি না, কিন্তু পাবেও এতটাও আমি বলছি না। মানে ওর দিক থেকেও চেষ্টা করবে যদি আপনারা আসেন, ঠিক আছে। সেটা এবার দর্শন পাওয়া না পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি যে দর্শন পেয়েছি, আমি এটা আগেও বলেছি, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য। আপনারা আজকে আমাকে হয়তো সেই জায়গায় পৌঁছে দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি। আজকে যখন আমি ক্যামেরা নিয়ে গর্ভগৃহে গিয়েছি বা আমি আসতো তারা আমার এত কাছ থেকে তার আরতি দেখেছি, আমার কিন্তু একটা কথা বারংবার মনে হয়েছে যে আমি ঈশ্বরের কথাটা বিশ্বাস করে আমি জানি না, যেখানে কন্টেন্ট সেখানে হয়তো ভক্তি কোথাও হলেও বিঘ্নিত হয়। সেটা কিন্তু আমার মাথায় সবসময় একটা ঘুরপাক খাবে যে আমাকে কন্টেন্ট বানাতে হবে। কিন্তু তার মধ্যেও আমার একটা কথা বারংবার মনে হয়, সেটা আমি কেদারনাথ যাই বা অমরনাথ যাই বা আজকে তারাপীঠে আসি বা আমি তিরুপতি যাই, যে আমার এমনও দর্শক আছেন যার হয়তো 80 বছর বয়স, এমনও দর্শক আছেন যে হয়তো চলাফেরা করতে পারেন না, এমনও দর্শক আছেন যে হয়তো ইচ্ছা হলো বাড়ি থেকে বেরোতে পারেন না। অন্তত তারা যে জায়গায় বসে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি যেন আমার ক্যামেরার মাধ্যমে সেই গর্ভগৃহে বা সেই তারা মায়ের কাছে পৌঁছে দিতে পারি। অন্তত তারা যেন সেই ভিডিওটা দেখে, সেই মুহূর্তটা দেখে যদি হাত জোড় করে একটু প্রণাম করে বলে মা তারা তুমি ভালো রেখো বা জয় মা ভালো রেখো, তাহলে হয়তো আমার এই কষ্ট কোথাও গিয়ে সার্থক। মানে এখানে আমি কোথাও নেই, এখানে আছে আমার সঙ্গে জড়িয়ে যারা দর্শক তাদের জন্য। আর আজকের এই দর্শন সবার জন্য, আজকের ক্যামেরা নিয়ে গর্ভগৃহে পৌঁছে যাওয়া, তারা মায়ের কাছে পৌঁছে যাওয়া, আপনাদেরকে যে আমি অনুভূতি যদি দিতে পেরে থাকি, তাহলে জানবো যে আমার এবারের এই কৌশিকী অমাবস্যা তারাপীঠ আসাটা হয়তো কোথাও সার্থক। সবাই খুব ভালো থাকুন, ফিরবো আমরা নতুন গল্প নিয়ে। আজকে এখানে শেষ করলাম। আর গৌরাঙ্গকেও থ্যাংক ইউ আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুর তরফ থেকে।